আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহিবুল ইসলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি এবং ওষুধের কারণে কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে এই জিনিসটা নিয়ে। তো প্রথমেই বলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে এখানে শুধুমাত্র রোগকে প্রতিরোধ করা বুঝাইলেও প্রকৃত অর্থে যে কোনো প্রকার প্রতিকূল পরিস্থিতিতে জীব নিজের শরীরকে টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকার জন্য যা যা করে নিজের অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়াটা হয় সেটাই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধক ব্যবস্থা। এই রোগ প্রতিরোধক ব্যবস্থা আমাদের শরীরের এক এক পার্টে এক এক রকম। হ্যাঁ, আমাদের কানে একরকম, নাকে একরকম, চোখে একরকম, পেটে একরকম, রক্তে একরকম, জ্বলন কোষে একরকম। তো আমাদের এক এক অঙ্গে এক এক রকম। যেমন ধরেন পেটে কিরকম, আমি যখন কোনো একটা অখাদ্য খেয়ে ফেলি, কোনো একটা খাবারের অযোগ্য কোনো জিনিস, হজমের অযোগ্য কোনো জিনিস খেয়ে ফেলি, তখন আমার শরীর কি করে, এটাকে দ্রুত বের করে দেওয়ার জন্য পাতলা পায়খানা তৈরি করে। হ্যাঁ, পেটের মধ্যে পানি পরিমাণ বাড়িয়ে দিয়ে এটা দ্রুত পাস করে ফেলে। কেন? এই অখাদ্য যতক্ষণ আমার শরীরে থাকবে, এটা যদি শরীর শোষণ করতে পারবে না, তার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওই অসুবিধাটা দূর করার জন্য সে এটা বের করে দিচ্ছে। আবার নাকের বেলায় যদি হিসাব করেন, আমাদের শ্বাসনালীতে, আমাদের নাকে অথবা ফুসফুসে যদি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা বাতাসের বাইরে অন্য কোনো জিনিস ভিতরে প্রবেশ করে, তখন সে হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে, ধমক দিয়ে, প্রেসারের মাধ্যমে এটা বাইর করে ফেলে। যখন হাসি কাশির মাধ্যমে যখন কোনো জিনিস বের হচ্ছে না, যেমন ধরেন অতি ক্ষুদ্র জিনিস, ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা বালিকণা, যখন এগুলো বের হচ্ছে না, তখন সে কফ তৈরি করে। কফের মধ্যে ওই জিনিসটাকে ফেসিয়ে এটাকে বাইর করে দিচ্ছে। তেমনি ভাবে আমাদের জ্বরের কথা যদি হিসাব করেন, যেমনটা দেখবেন শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে। আমাদের নর্মাল টেম্পারেচার 98.6 হলেও শীতকালে ধরেন 99+ থাকবে। তেমনিভাবে গরমকালে আমাদের টেম্পারেচার একটু কম থাকে। আবার বর্ষাকালে বা পানির মধ্যে যখন আমরা দীর্ঘ সময় থাকি, তখন দেখবেন আমাদের ত্বকের মধ্যে, এই ত্বকের আঙ্গুলের আগায় বা যেসব অঙ্গগুলা পানির মধ্যে ভিজা থাকে, ওইসব অঙ্গগুলা একটু জমাটবদ্ধ হয়ে যায়, কিসমিসের মতো হয়ে যায়। তো এগুলা কেন হয়? শীতকালে আমাদের আশপাশে সবকিছু যখন ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে, তখন আমাদের তরল রক্তটাও যেন বরফ না হয়ে যায়। হ্যাঁ, রক্ত তো সারা শরীরে প্রবাহিত হইতে হবে চলমান অবস্থা। হ্যাঁ, হার্ট মিনিটে 72 বার করে পাম্প করবে। পাম্প করে এই রক্তটা আমাদের আঙ্গুলের আগায়, মাথার তালু এবং পায়ের তালু পর্যন্ত পৌঁছ করতে হবে। তো এটার জন্য পৌঁছ করতে হলে এটাকে তরল থাকতে হবে। তরল রাখার জন্য মূলত শরীরটাকে গরম রাখা হয়। আবার গরমকালে একই অবস্থা, যখন আশপাশে সবকিছু গরমে পুড়ে যাচ্ছে, আপনার ত্বক, আমাদের ত্বক যেন নষ্ট না হয়, আমাদের শরীরের অভ্যন্তরীণ কোনো ত্বক যেন, অভ্যন্তরীণ কোনো পার্টস যেন পুড়ে না যায়, তার জন্য মূলত ঘাম দিয়ে হোক বা অন্য যে কোনো ভাবেই হোক, শরীর নিজেকে ঠান্ডা রাখার ব্যবস্থা করে। এগুলোই হচ্ছে আমাদের প্রোটেকশন ব্যবস্থা বা ইমিউনি সিস্টেম। তেমনি ভাবে বর্ষাকালে দেখবেন যে কিসমিসের মতো হয়ে যায়, বাইরের পানি যেন আমার শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একটা জড়বস্তু যেরকম পানি শুষে নেয়, আমাদের শরীরে যদি প্রাণ না থাকে, পানিটা চুষে নেওয়ার কথা। যে পানিতে আমি দীর্ঘ সময় আছি, কাজ করতেছি, ওই পানিটা যেন আমার শরীর গ্রহণ না করে, শরীরের ভিতরে আসতে না পারে। এই জন্যই মূলত আমাদের চামড়ার ফ্যাকাশে অবস্থা বা জমাটবদ্ধ অবস্থা হয়ে যায়। একইভাবে দেখেন আমাদের কানে কিরকম প্রোটেকশন ব্যবস্থা। বোম ফাটার আওয়াজ, বাজি ফাটার আওয়াজ, উচ্চ শব্দযুক্ত কোনো হর্ন, অথবা চাকা বাস্ট হওয়ার কোনো আওয়াজ, অথবা কানে কোনো যদি আঘাত লাগে, আঘাত লাগার পরে আমাদের যেটা হচ্ছে, কানে তালা লেগে যাচ্ছে, কান জি করে একটা শব্দ হয়, বাইরের কোনো শব্দ আর কানে প্রবেশ করতে পারে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের সাউন্ডের কারণে যেন আমার অভ্যন্তরীণ পার্টসের কোনো ক্ষতি না হয়। অতিরিক্ত শব্দের কারণে যেন আমার কানের অভ্যন্তরীণ কোনো পার্টসের কোনো ক্ষতি না হয়, তার জন্য মূলত কান বাইরের সাউন্ড নেওয়া বন্ধ করে দিচ্ছে। কানের ভিতরে যে ছোট ছোট হাড় আছে, ওই হাড়গুলো একটা একটা থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। দূরত্ব তৈরি হওয়ার পরেই কানেকশন ছেড়ে দিচ্ছে। কানেকশন ছেড়ে দেওয়ার পরে অটোমেটিকলি আমি বাইরের কোনো আওয়াজ আমার কানে দিয়ে প্রবেশ করতেছে না, আমাদের কান দিয়ে প্রবেশ করে না। তো এটা কানকে মূলত রক্ষা করার জন্যই কানে তালা লাগা। তেমনি ভাবে আমাদের রক্তে বাইরের কোনো জিনিস আসি প্রবেশ করে, কোনো জীবাণু প্রবেশ করে,
হ্যাঁ, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে ওটাকে মেরে ফেলা। আমাদের জন্মের জন্য যে শুক্রাণু এবং ডিম্বাণু, ওই শুক্রাণুর পরিমাণ থাকে প্রায় 20 কোটি পরিমাণে। সেই 20 কোটি থেকে মাত্র একটা আসে কাজে, বাকিগুলা বেশিরভাগই শ্বেত রক্তকণিকা খেয়ে ফেলে। এটা খেয়ে নেওয়ার কারণ হচ্ছে মূলত যে এখানে শক্তিমান যেটা সেটাকে ধরে রাখা, শক্তিশালী যেটা, মানে এটা একটা প্রাকৃতিক পরীক্ষা আর কি, যে এখানে যেন শক্তিশালীটা টিকে থাকে। এগুলা যদি আমাদের রোগ প্রতিরোধক ব্যবস্থা হয়, তাহলে এগুলার কারণেই কিন্তু আমাদের প্রাণ সংশয় হচ্ছে, আমাদের শরীরের ক্ষতি হচ্ছে। যেমন ধরেন কারো ডায়রিয়া হওয়ার কথা, অতিরিক্ত পরিমাণে ডায়রিয়া হয়ে যাচ্ছে। যেখানে 2 বার 3 বার হলে হয়তো সে ওই যে বিষাক্ত পদার্থ বা দূষিত পদার্থ তার শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা, ওইখানেও অতিরিক্ত পরিমাণে হচ্ছে। 30 বার 40 বারও হয়ে যাচ্ছে, যে এটা প্রাণ সংশয়ের কারণ হচ্ছে। টেম্পারেচার যেখানে 103 ডিগ্রি 60 ডিগ্রি করলে নর্মালি তার যে ভাইরাসগুলা এগুলা মরে যাইতো, সেখানে হয়তো 106 ডিগ্রি করে নিচ্ছে, এবং এটা হয়তো একদিন করলেই যথেষ্ট হইতো, কিন্তু এটা 5 দিন 10 দিন 15 দিনেও ঠিক হচ্ছে না। আবার এই শ্বাসনালীতে যে হাসিটা তৈরি হচ্ছে, যে হাসিটা বা যে সর্দিটা তৈরি হচ্ছে, এটা যদি অল্প একটু সময়ের জন্য হইতো, 1 দিন 2 দিনের জন্য অথবা 1 বার 2 বারের জন্য হইতো, তাহলে এটা কিন্তু ভালো থাকতো, কি আমাদের জন্য ভালোই হচ্ছে, ভালোর জন্য হচ্ছে। কিন্তু যখন এটা সমস্যা হচ্ছে, যখন এটা ওভার এক্সেসিভ হয়ে যাচ্ছে, যখন বেশি হয়ে যায়, তখন এটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে। তো তাহলে মূলত মূল রোগটা কিন্তু আমার এই ডায়রিয়া, আমার এই হাসি সর্দি অথবা জ্বর, এগুলো আমার মূল রোগ না। মূলত এই অংশটা এটাকে কন্ট্রোল করতেছে, সেটাই আমার মূল সমস্যার জায়গা। আমরা যদি এটাকে মূল সেন্টারের মধ্যে নিয়ে যাই, যে এগুলো সবগুলোর মূল জায়গা কোনটা, যে কে এগুলা সবগুলাকে নিয়ন্ত্রণ করতেছে, অবশ্যই আমাদের নার্ভাস সিস্টেম এবং নার্ভ এটার জন্য দায়ী। এক প্রকার সেন্সর আছে আমাদের মধ্যে, আমাদের অভ্যন্তরীণ শরীরে, যেটা নার্ভের মাধ্যমে ব্রেনে ট্রান্সফার হয়। হয় সেন্সরে কোনো ভুল হচ্ছে, আর নাইলে পরিচালনা পর্ষদ মানে ব্রেন কোনো ভুল করতেছে, যেটার কারণে আমার এই রোগটা যখন শুরু হয়েছে তখন থেকেই চলতেছে, এটা আর বন্ধ হচ্ছে না। বন্ধ হয়ে গেলে তো আমার জন্য ভালোই হইতো, আমাদের শরীরের জন্য ভালো, আমার ইমিউনিটি সিস্টেম আরো শক্তিশালী হইতো। কিন্তু বন্ধ হচ্ছে না, এটার কারণেই আমার মূলত সমস্যা হচ্ছে। একই সমস্যা যখন আমরা অ্যালার্জির বেলায় দেখবেন, শ্বাস রোগের বেলায় দেখবেন, হ্যাঁ, আমাদের টিউমার বা ক্যান্সার, হ্যাঁ, অথবা সোরিয়াসিস রোগের বেলায় দেখেন, এগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমেরই রোগ। আমাদের যে পরিচালনা পর্ষদ বা আমার শরীর যে পরিচালনা করতেছে, হ্যানিম্যানের ভাষায় যদি বলি, এটাকে ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি বলি, এই জায়গাটারই সমস্যা। অর্থাৎ আমাদের সমস্ত রোগের মূল সমস্যা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যাওয়া। যে ইমিউনিটি সিস্টেম আমাকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, সেই ইমিউনিটি সিস্টেম যখন আমার বিরুদ্ধে কাজ করে, আমার শরীরের বিরুদ্ধে কাজ করে, তখন মূলত আমি অসুস্থ হচ্ছি, তখন মূলত আমাকে ওষুধ খেতে হচ্ছে। তাহলে আমাদেরকে যদি ট্রিটমেন্ট করতে হয়, চিকিৎসা করতে হয়, সবচেয়ে উত্তম চিকিৎসা হবে যদি আমি আমার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে পারি, আমার ইমিউনিটি সিস্টেমকে সুস্থ করতে পারি। যে কারণে সে ডায়রিয়া বন্ধ করতে পারতেছে না, যে কারণে সে একটা ভালো খাবার, আমি গরুর দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, অথবা এই গরুর মাংস খাচ্ছি, খাওয়ার পরে আমার র্যাশ তৈরি হচ্ছে, অ্যালার্জি তৈরি হচ্ছে। কেন? যে আমার ইমিউনিটি সিস্টেম বুঝতেছে যে এটা খারাপ, সে এটাকে খারাপ হিসেবে নিচ্ছে। হ্যাঁ, যখন সে এটাকে খারাপ হিসেবে নিচ্ছে, তখনই সে শরীরে র্যাশ তৈরি করছে, বিভিন্ন রকম ভয়ানক অবস্থা তৈরি করতেছে, হাসি তৈরি করতেছে, কাশি তৈরি করতেছে, অথবা চোখ চুলকানি হইতেছে। মূলত আমার ইমিউনিটি সিস্টেম যখন এটাকে শরীরের ক্ষতিকারক কোনো জিনিস হিসেবে, বিষাক্ত কোনো জিনিস হিসেবে গ্রহণ করছে, যে এই জিনিস আমার খাওয়া আমার হজমের উপযুক্ত না, এটা খাওয়া ঠিক হবে না, এটা বোঝানোর জন্যই মূলত এইসব সমস্যাগুলো তৈরি করতেছে। তেমনি ভাবে আমাদের অ্যাসিডিটির সমস্যা যদি বলেন, ডায়াবেটিসের সমস্যা, যে কোনো সমস্যাই মূলত আমাদের ইমিউনিটি সিস্টেমের সমস্যা। তা আমার যদি আমরা এটুকু বুঝতে পারি যে সমস্ত রোগের মূল কারণ আমার ইমিউনিটি সিস্টেমের রোগ হওয়া, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় রোগ হওয়া, আমার
জীবনী শক্তিতে রোগ হওয়া, তাহলে আমাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, আমার প্রাণ শক্তিকে ঠিক করতে হবে। আজকে আমার আলোচনার মূল বিষয় এটাই, ওষুধ আমার ইমিউনি সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। যদিও ওষুধ হওয়ার কথা আমার ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য, কিন্তু ওষুধই কিভাবে আমাদের ইমিউনি সিস্টেম অনেক কারণেই নষ্ট হয়, শুধুমাত্র ওষুধ কিভাবে আমার ইমিউনি সিস্টেমকে নষ্ট করে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। তো এইটার জন্য আমি প্রথমে একটা উদাহরণ যদি বলি, দেশি মুরগি এবং আমাদের পোল্ট্রি মুরগির মধ্যে তফাৎ কোন জায়গায়। যারা বাড়িতে দেশি মুরগি পালন করছেন তারা দেখবেন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা পোল্ট্রি মুরগির তুলনায় অনেক বেশি হাই থাকে। একটা পোল্ট্রি মুরগি ওষুধ ছাড়া একদিনও সময় কাটাইতে পারে না। তার লিন্টারের মধ্যে সে যেখানে থাকে, তার বাসস্থানের মধ্যে, তার পানির মধ্যে, তার আশপাশে সবসময় ওষুধ 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 থাকতে হয়। কেন? কারণ তার অভ্যন্তরীণ কোনো শক্তি নাই, রোগের মধ্যে ফাইট করার মতো কোনো যোগ্যতা নাই। সে একটু ঠান্ডা লাগলেই অসুস্থ হয়, একটু গরম লাগলে অসুস্থ হয়, একটু বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়, তার মধ্যে একটু ভয় আসলে সে অসুস্থ হয়, একটু অন্ধকার হইলে, একটু দমকা বাতাস হইলে সে যদি অসুস্থ হয়, ওই রোগটা আর সে কোনোভাবেই সুস্থ হইতে পারে না। তো এই কারণে সে যেন কোনোভাবেই অসুস্থ না হয় তার জন্য খামারিরা কি করেন, সবসময় ওষুধের মধ্যে রাখেন। পক্ষান্তরে একটা এই দেশি মুরগির বেলা খেয়াল করেন, দেশি মুরগিটা সব সময় দেখা যায় যে ফ্রেশ ফ্রেশ অবস্থায় থাকে। সে ময়লার মধ্যে গেলেও এতটা অসুস্থ হচ্ছে না। সে এই বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টি বলেন, রোদ বলেন, গরম বলেন, হ্যাঁ ঠান্ডা বলেন, এমনও এমনও দেখছি আমি যে ভাঙা পা ভাঙা ডানা নিয়ে মুরগি তার জীবন সার্ভাইভ করে। তো এত তফাৎ কেন হচ্ছে? মূলত এদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে অনেক বেশি ফারাক। তার জন্মের সাথে সাথে সে ভ্যাকসিন নিচ্ছে, হ্যাঁ, তো এরপরে সবসময় অ্যান্টিবায়োটিকের মধ্যে থাকতেছে। কিন্তু দেশি মুরগির প্রথম জীবনে একবার রোগের সাথে যে ফাইট হয়েছে, তার আর অত বেশি কোনো রোগ নিয়ে কষ্ট করতে হয় না। তবে প্রথম 6 মাসের মধ্যে বা এক মাস 2 মাসের মধ্যেই তাকে একটা পরীক্ষা দিতে হয়, রোগের সাথে একটা ফাইট করে উতরে আসতে হয়, পার হয়ে আসতে হয়। ওই ফাইটটা করার পরে সে আজীবন সুস্থ থাকতে পারে, যতদিন বেঁচে থাকে এতদিন পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে। এখন আমাদের মডার্ন চিকিৎসা ব্যবস্থা দেখবেন দিন দিন আমাদেরকে ওইরকম পোল্ট্রি মুরগির মতো করতেছে, যে আমরা এখন জন্মের আগে থেকে মায়ের পেট থেকে শুরু করে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধের উপর থাকতে হইতেছে। মানুষের খাওয়া খরচ থেকে এখন ওষুধের খরচ বেশি যাইতেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, যখন একজন মানুষের সবগুলা কাজ অন্য একজনে করে দেয়, যেমন ধরেন একটা বাচ্চার কাজ বা একটা বাচ্চা বা একটা প্রাপ্তবয়স্ক লোকের সবগুলা কাজ জন্ম থেকে অন্যজনে করে দিয়েছে, যে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আরেকজনে করে দিয়েছে, তার বিছানা ভাতি গোছানোর ব্যবস্থা আরেকজনে করে দিয়েছে, তার দৈনন্দিন কাজগুলো আরেকজনে করে দিয়েছে, এমনকি তার মারামারি করার দরকার হইলে, যুদ্ধ করার দরকার হইলে অন্য কেউ করে দিচ্ছে। তো তখন এরকম যদি অন্য কেউ একজনের কাজ করে দেয়, তখন যেটা হয় যে সেই লোকটা অলস প্রকৃতির হয়ে যায়। তার কাছে পরিশ্রম ভাল লাগে না, তার কাছে যুদ্ধ ভাল লাগে না, তার কাছে মারামারি ভাল লাগে না, তার এই কষ্ট ভাল লাগে না। কষ্ট দেখলেই সে নিজেকে গুটিয়ে নিবে, যুদ্ধ দেখলে সে নিজেকে গুটিয়ে নিবে, কাজ দেখলে সে নিজেকে গুটিয়ে নিবে। যখন আমাদের কাজটা ভ্যাকসিন অথবা অ্যান্টিবায়োটিক করে দিচ্ছে, একটা রোগকে মারার জন্য যখন আমি ভ্যাকসিন দিচ্ছি, যখন আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি, তখন আমার শরীর বুঝতেছে যে হ্যাঁ আমার তো সাহায্যকারী আছে, আমার হয়ে ভ্যাকসিন ফাইট করবে, আমার হয়ে অ্যান্টিবায়োটিক ফাইট করবে। তখন আমার শরীরের ভিতরে যে ইমিউনিটি সিস্টেম ওইটা তৈরি হবে না, সে ফাইট করা শিখবে না, সে ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে থাকবে। ওই নির্ভরশীলতা একসময় বাড়তে বাড়তে এত বেশি পর্যায়ে পৌঁছায় যে আমার শরীর রোগের বিরুদ্ধে ফাইট করাটা একবারে ছেড়েই দেয়। হ্যাঁ, যখন আমি ভ্যাকসিন বিশেষ করে পোল্ট্রি মুরগির কথা যদি বলেন, সে একবারে ফাইট করা ছেড়ে দেয়, সে সবসময় ভ্যাকসিনের উপর নির্ভর থাকে, ভ্যাকসিন অথবা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর থাকে। এই নির্ভরশীলতা তখনই কাটা সম্ভব যদি আমি জীবনে একবার পরিশ্রম করি, একবার যে কোনো একটা রোগের বিরুদ্ধে ফাইট করি, যেটা দেশি মুরগি করে। হ্যাঁ, প্রথম জীবনে একবার রোগের সাথে, যে কোনো একটা রোগের সাথে ফাইট করে। একটা জরিপের কথা বলি, যখন এইচবিএসএজি ভ্যাকসিন তৈরি হয় নাই, তখন একটা জরিপ করা হয়েছিল যে কোন ধরনের লোকদের এইচবিএসএজি সবচাইতে বেশি হয়।
তো জরিপে একটা আশ্চর্যজনক ফল পাওয়া গেছে, এটা হচ্ছে যারা ছোটবেলা থেকে বিশুদ্ধ পানি বা মাম পানি বা বোতলের পানি পান করেছেন, তাদের বেলায় সবচেয়ে বেশি হয়েছে যারা দূষিত পানি বা টিউবওয়েল অথবা পুকুরের পানি পান করেছেন তাদের তুলনায়। তো এটা কেন হচ্ছে? মূলত ওই ব্যক্তিগুলা যারা বিশেষ করে শহরে ছিলেন, বিশুদ্ধ পানি সবসময় পান করেছেন, তাদের মধ্যে কখনো দূষিত পানি জীবাণুও আসে নাই, আর তার শরীরেও কারোর বিরুদ্ধে ফাইট করতে হয় না। যেই না সে কোনো একটা কলেজে ভর্তি হচ্ছে, কর্মজগতে যাচ্ছে, বাইরের খাওয়া দাওয়া খেতে হচ্ছে, হঠাৎ করেই ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতেছে, অমনি তার এই এই রোগটা দ্বারা সে আক্রান্ত হয়ে যাচ্ছে। কেননা তার বিরুদ্ধে এই প্রোটেকশন ব্যবস্থাটা ছিল না। সে এইটার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয় তার শরীর এটা জানে না, এই কারণে সে আক্রান্ত হচ্ছে। কিন্তু যারা ছোটবেলা থেকেই বিশেষ করে টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি পান করে আসছে, তাদের বেলায় এই সমস্যাটা হচ্ছে না। কেন? তার শরীর আগে থেকেই এটার সাথে ফাইট করতে শিখে গেছে, এই জীবাণুকে কিভাবে মারতে হয় তার শরীর এটা জানে। তো মূল কথা যেটা, আমাদের শরীরের মধ্যে সব সময় একটা ফাইটিং সিস্টেম প্রাকৃতিকভাবে আল্লাহ তরফিয়া ভাবেই দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটাকে কাজে লাগাচ্ছি না বা কাজে লাগাইতে দিই না, বিদায় এটা অলস হয়ে যায়। হ্যাঁ, অলস হয়ে ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে জীবন যাপন করতে হয়, ওষুধ না খেয়ে সুস্থ থাকতে হয়। তবে আমাদের চিকিৎসার মধ্যে যে ভুলগুলো আছে এগুলো সম্পর্কে সচেতন হইতে হবে। তো এগুলা একান্তই আমার ব্যক্তিগত মতামত। কারো যদি এখানে দ্বিমত থাকে অথবা কোনো কিছু জানাইতে চান, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।